সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে যুক্ত হয়ে পড়েছো আশা করছি। আমি জুয়েল কিবরিয়া স্যার যুক্ত হয়ে গেছি তোমাদের সাথে। জাকিরস বিসিএস স্পেশালের পক্ষ থেকে বাংলারে বিশেষ করছে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে যুক্ত হচ্ছে আমার সাথে। আমরা এখন ক্লাসে প্রবেশ করবো। বানান শুদ্ধিতে আমরা আছি। নোমান শাহেদ, রাশিদুজ্জামান রাশেদ, সরোয়ার হোসেন বাপ্পি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিলা দাস, আদাব স্যার, আদাব। অনেকেই সালাম দিয়েছেন, আমি সবার নাম করতে পারছি না, অনেক নাম। সবার পক্ষ থেকে আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আমরা ক্লাসে যুক্ত হচ্ছি, সবাই ক্লাস করব এখন। সত্য নয়, গুরু কেমন আছেন? হ্যাঁ, শিষ্য ভালো আছি, আমি ভালো আছি। রশিদ আলম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাবা, আমরা কুশল বিনিময় শেষ করছি। শামীম ইসলাম, আমরা মুরাদ চৌধুরী, হ্যাঁ ভালো আছি আমি। আমরা এবারে ক্লাসে যেতে চাই। আমরা বানান নিয়ে একটু কথা বলবো। আমি আগে শুরুতেই কথা বলবো, বলে তারপর আপনাদেরকে ফ্লোর দেবো। হ্যাঁ, আমি ক্লাস চলাকালে কমেন্ট দেখবো না, ঠিকই বলেছে আবু সাইদ। আমি ক্লাস শুরু করে আর কমেন্টস দেখবো না, আমি শেষে কমেন্টস চাইবো। আপনারা যদি কেউ কমেন্টস করেন ক্লাসের মাঝখানে, আমি কিন্তু কমেন্টসের উত্তর দিব না। আমি ক্লাস শেষ করে শেষে কমেন্টস করার জন্য বলবো, তখন আপনারা কমেন্টস করবেন। জি, তো ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমি ক্লাস শুরু করছি। আমি ভালো আছি। শাহজামাল উদ্দিন স্যার, অনেক অপেক্ষার পর দেখা পেলাম, ধন্যবাদ। উমর ফারুক, ধন্যবাদ। আপনারা আমার জন্য অপেক্ষা করেন, বসে থাকেন আমার ক্লাসের আশায়। এটি আমার জন্য খুবই গর্বের এবং আনন্দের। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। আমরা শুরু করছি। আমরা কতদিন ছিলাম, বাংলাদেশ কিছু নিয়ম করছিলাম, আজকে আরো কিছু নিয়ম করবো। শুরুতে যে নিয়মটি লিখবেন সেটি লেখেন রেফ, এরপরে রেফ এরপরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। আজকে আমরা যে নিয়মটি এখন করছি সেই নিয়মটি হচ্ছে আহসান হাবিব, আব্দুল হাসিব, বানান সূত্র বাবা 268 পেজ, 268 পেজে বানান শুদ্ধিকরণ। জি, আমরা প্রথম আজকের দিনের প্রথম যে নিয়মটা লিখেছি সেটি হচ্ছে রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। দ্বিত্ব মানে দুইবার, খুবই সিম্পল নিয়ম। অর্থাৎ যেই শব্দে রেফ থাকবে সেখানে একই ব্যঞ্জন দুইবার ব্যবহার করা যাবে না। রেফের পরে একই শব্দ দুইবার ব্যবহার করা কি যাবে না। দেখেন একটি মজার বিষয়, দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই কি সৌন্দর্য বানান এইভাবে লিখে, আমি জানি না আপনারা লেখেন কিনা, কিন্তু সৌন্দর্য বানান এইভাবে এখন আর লেখা যাবে না। আগের যুগে হয়তো লেখা যেত, কিন্তু এখন আর লেখা যাবে না। দেখবেন সূর্য, আগের যুগের কবিতা যদি পড়েন 20-30 আগের, ঠিক আছে, আবু ইসহাকের একটু উপন্যাস আছে সূর্য দীঘল বাড়ি, সূর্য দীঘল, দেখবেন এইরকম বানান সূর্য। কিন্তু এই বানানটা এখন যদি আপনাকে লিখতে দেয় যে সূর্য বানান কি, তাহলে এই বানান লেখা যাবে না। শিক্ষার্থী বন্ধু, কেন লেখা যাবে না? খুব সিম্পল উত্তর,
রেফ যেখানে আছে রেফ সেখানে এই যে অন্তস্থ জ, তারপর আবার কি জ, অর্থাৎ জয়ের সাথে আবার রেফের সাথে একই ব্যঞ্জন দুইবার ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছেন? ধরেন একটি শব্দ এমন লেখা আছে, দেখবেন কার্যালয়, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, অটো সমিতির কার্যালয়, বুঝতে পারেন? কার্যালয়, এরকম যদি কার্যালয় লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে ভুয়া কার্যালয়। কি কার্যালয়? জি, মোহাম্মদ জাহিদ, এই যে এই কার্যালয়টা সঠিক নয়। এরকম অনেক জায়গায় লেখা আছে, অনেক কার্যালয়ে, আমি অনেক ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে লিখেছি যেখানে লেখা আছে, তো লেখা থাকলে বুঝে নেবেন যে এটা 2 নম্বর কার্যালয়, ভুয়া কার্যালয়, এটা শুদ্ধ কার্যালয় নয়। শুদ্ধ কার্যালয় কোনটা? অর্থাৎ এইখানে জফলা ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? দেখবেন ধৈর্য এরকম করে লিখছেন অনেকে, ধৈর্য যখন ভাব সম্ভাষণ আসবে লিখবেন সবুরে মেয়া ফলে কিংবা যে সহে সে রহে। অনেকেই এইভাবে ধৈর্য বানানটা লিখছে, বোঝে না। অনেক অগা মগা জগা বই আছে, সেগুলো তো এইভাবে বানান দেওয়া আছে। তখন আপনি মগা বই পড়বেন, জগা বই পড়বেন, পড়লে আপনি এই শিখবেন। কাজে ধৈর্য বানান এইভাবে লেখা যাবে না। ধর্ম এইভাবে লেখা যাবে না, কর্ম এইভাবে লেখা যাবে না। অনেক বড় বড় মন্দিরের গায়ে অর্চনা বানান দেখেছি, অর্চনা এইভাবে লেখা আছে, চয়ে চয়ে রে, হবে না, ভুল। অর্চনা লাবণী সরকার গাধী, আমি তো বাক্য শুদ্ধি পড়াচ্ছি না রে গাধী, আমি তো শব্দ শুদ্ধিতে আছি, শব্দ শুদ্ধির পরে বাক্য শুদ্ধিতে যাব গাধী, বুঝলি? আমি তো বাক্য শুদ্ধি করাচ্ছি না। পড়ালেন না তো, পড়ানো কি আমার শেষ? হ্যাঁ স্যার, আপনি যে এই পড়ালেন না, আমি কি পড়ানো শেষ করেছি? অর্চনা, অর্চনা বানান চয়ে চয়ে রে, চয়ে চয়ে রেপ, জি। তাহলে এইভাবে লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ ওই যে রেফের সাথে একই বর্ণ দুইবার ব্যবহার করা যাবে না। মুরজি দেখবেন, মুরজি ছোটবেলায় দরখাস্ত লিখতাম, জনাবের মুরজি হয়, জনাবের মুরজি হয়, মুরজি লেখা যাবে। তাহলে এইরকম যত বানান আছে, যে শব্দগুলোতে রেফ আছে, রেফ, এখন দেখেন তো কি ঊর্ধ্ব, এই বানানটি ঠিক না ভুল? এই বানানটা ঠিক না ভুল? এই বানানটা কি? আচ্ছা, ভুল কেন? এখানে দীর্ঘ উকার হবে, কি হবে? দীর্ঘ। কিন্তু ধয়ে বয়ে রেফ হতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা লক্ষ্য করেন যে কি ধয়ে বয়ে রেফ হলে তো আমাদের আপত্তি নাই। আমাদের আপত্তি কখন? আমাদের আপত্তি ধয়ে ধয়ে রেফ বা বয়ে বয়ে রেফ। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে ধয়ে ধ না, কিন্তু বয়ে ব না। দুই রকম দুটি ব্যঞ্জন হলে আমাদের আপত্তি নাই। আমাদের আপত্তি কখন? একই রকম দুটি ব্যঞ্জন। কাজেই এটা কিন্তু ঠিক আছে। অনেকে বোঝে না, একটা নিয়ম বোঝাতে গেলে আরেকটা নিয়ম ভুল করে ফেলে। তার মানে এখানে ধয়ে বয়ে রেফ, এটিতে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, একই রকম দুটি ব্যঞ্জন না হলেই কাজে ঊর্ধ্ব ঠিক আছে, কিন্তু আমার আরো ঝামেলা আছে, হ্রস্ব না কিন্তু কি দীর্ঘ, জি দীর্ঘ। আচ্ছা, তাহলে আমরা যে নিয়মটি পড়লাম, তাহলে এরকম শব্দ নিশ্চয় আরো আছে, আরো নিশ্চয় আছে। তো আমরা লক্ষ্য রাখবো যে একই রেফ যেই শব্দের থাকবে সেখানে রেফের সাথে একই রকম ব্যঞ্জন দুইবার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, দেখেন তো একটি শব্দ হচ্ছে, আচ্ছা, কালী, আর একটি বানান হলো কালী। কোনটা ঠিক বলেন? এই কালী নাকি এই কালী? কালী বানান কি হ্রস্ব না দীর্ঘ বলেন? কি বলবেন? কালী বানান। আচ্ছা, কালী বানান কোনটা ঠিক?
হ্যাঁ, দুটোই ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। কেন? আসলে দুই কালি, দুটা কি দুই কালি শিক্ষার্থী বন্ধু। এটা হচ্ছে বস্তুবাচক কালি, এটা কি বস্তুবাচক কালি, এটা স্ত্রীবাচক কালি। ভালো করে শুনে, অনেক সময় বাক্য শুদ্ধিতে যে অনেক সময় দরকার হবে যে জুয়েল কিবরিয়ার জুতা কালি করতে হবে, তাহলে বস্তুবাচক কালি। আমরা গতদিন একটা নিয়ম দিয়েছি, মনে আছে আপনাদের? বস্তুবাচক শব্দের রস্বইকার। তাহলে এই যে জুতার কালি, কলমের কালি, হ্যাঁ, চুলার কালি, এগুলো বস্তু কালি, তাহলে রস্বইকার। কিন্তু দেবী কালী দীর্ঘইকার, স্ত্রীবাচক কালী, তাই না? বলেছি আমরা, মনে আছে আপনাদের? কালী, লক্ষ্মী, দেবী, গড়। তাহলে বস্তু হলে রস্বইকার, আর যদি এটা দেবীকে বোঝায় তাহলে দীর্ঘইকার। কালীর দিব্যি বলছি, এবার বিশেষ কাটার হয়েই ছাড়বো, তাহলে দীর্ঘইকার। হ্যাঁ, ঠিক। আচ্ছা, ভূত বানান দেখেন তো, ভূত রস্য নাকি দীর্ঘ? ভূত বানান রস্য নাকি দীর্ঘ শিক্ষার্থী বন্ধুরা? জানেন? আচ্ছা, ভূত বানান দীর্ঘ, রস্য না। ভূত বানান কি দীর্ঘ। ভূত শুধু দুইটা ভূত বাদ দিয়ে, কোন কোন ভূত? একটা হলো অদ্ভুত, আর একটি হলো কিম্ভূত। অদ্ভুত আর কিম্ভূত, এই দুইটা ভূত রস্যকার। আসলে যারা ভূত নয়, অদ্ভুত কোনো ভূত নয়, কিম্ভূত কোনো ভূত নয়। তাহলে যেই ভূত ভূত নয় সেই ভূত রস্যকার। আসলে যেটা ভূত, মেয়েটিকে ভূতে ধরেছে, যেখানে ভূতের ভয় সেখানে সন্ধ্যা হয়, ভূতকে আমি ভয় পাই না, ঠিক আছে? তাহলে ভূত বানান দীর্ঘকার, ভূত বানান কি দীর্ঘকার। শুধু দুটো ভূত, অদ্ভুত আর কি কিম্ভূত, এই দুটো ভূত ভূত নয়, ঠিক আছে? আর একটি বানান ভুতুড়ে, অনেকে এটা ভুল করে। ভুতুড়ে আসলে ভূত বানান দীর্ঘকার, যোগ হলো উড়ে, উড়ে, এটা উড়ে প্রত্যয় বা উড়িয়া, বুঝতে পারলেন? জি, ভূত যোগ উড়ে, তখন এখানে ভূত বানান দীর্ঘকার ত, আর এই রস্যটা এখানে চলে আসে। দু একটি বইয়ে দেওয়া আছে যে ভূতুড়েতে রস্যকার, আসলে এটা ভুল তথ্য। ভূতুড়িতে রস্যকার তো ভূতের রস্যকার না, ভূতে দীর্ঘকার। আর ওই যে উড়ে বা উড়িয়া, এই উড়ে বা উড়িয়ার রস্যকার, বুঝতে পারলেন? তাহলে ভূতুড়িতে ভূতের রস্যকার না, ভূতে দীর্ঘকার, উড়ের রস্যকার। তাহলে শুধু দুটো জায়গায় রস্যকার, অদ্ভুত আর কিম্ভূত, সকল ভূতের ক্ষেত্রে দীর্ঘকার। এখন তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দটির উচ্চারণ কি? ভূত, ভূত। ওকে, এখন এর পূর্বে আপনি অ যুক্ত করবেন, অ। এবার অভূত না, কি অভূত, অভূত না কিন্তু কি অভূত। আবার আপনি, এটা হলো ভূত, কিন্তু এর পিছনে আপনি লাগাবেন পূর্ব, তাহলে ভূতপূর্ব নাকি ভূতপূর্ব, ভূতপূর্ব। আমি যেটা বোঝাতে চাচ্ছি, উচ্চারণটা ভূত হোক, উচ্চারণটা ভূত হোক, ভূত বা ভূত যাই হোক না কেন, অলওয়েজ সর্বদা দীর্ঘকার। উচ্চারণটা ভূত হতে পারে, ভূতও হতে পারে, ভূতপূর্ব, অভূতপূর্ব, ক্লিয়ার? তাও দীর্ঘকার, শুধু দুটো জায়গায় অদ্ভুত এবং কিম্ভূত, দুটো জায়গায় খেয়াল করবে। আচ্ছা, একটা হলো কি আর একটা হলো কি, এই দুটোর উত্তর আমি প্রথম দিকে দিয়েছিলাম, প্রথম দিকের ক্লাসে। আমি জানি না অনেকে এটা লক্ষ্য করেছেন কিনা, বা আসলে আপনারা সবকিছু খেয়াল করেন কিনা, ঠিক আছে? দেখেন, কি আর কি, জি, একটিকে বলা হয় অব্যয়, আর এইটিকে বলা হয় সর্বনাম। দুটো কি, একটা হ্রস্বইকার আর একটা দীর্ঘইকার, একটি অব্যয় আর একটি কি সর্বনাম। দেখেন, আমি আবার বলছি, এই কথাগুলি আমি
প্রথম দিকের ক্লাসে বলেছিলাম, তবু আমি একটুখানি বানানের কাছে রিপিট করছি, কারণ অনেক সময় বাক্য শুদ্ধিতে গিয়ে আমাদের এটা লাগতে পারে। তাহলে দুটো বানান দেখেন দুই রকম। কেন দুই রকম? এই জন্য দুই রকম, জি আমি এই জন্য শর্টকাটে বলবো যেহেতু আপনাদের মনে আছে। তাহলে এটি হচ্ছে তুমি কি পড়বে, তুমি কি পড়বে, হ্যাঁ তাহলে হ্যাঁ, হ্যাঁ স্যার আমি পড়বো, হ্যাঁ তাহলে এটা হ্যাঁ। তুমি কি পড়বে, হ্যাঁ ছেলে তুমি কি পড়বে, কি পড়বে, স্যার আমি বাংলা পড়বো, আমি সমাস পড়বো, আমি ব্যাকরণ পড়বো, তাহলে এটা দেখবে। অর্থাৎ আমরা বলছিলাম কি এর উত্তর যদি হ্যাঁ বা না হয়, ইয়েস অর নট। তুমি কি যাবে, তুমি কি যাবে আমার সাথে, হ্যাঁ যাব। তুমি কি দেখবে, এই তুমি কি দেখবে, হ্যাঁ দেখবো। তুমি কি দেখবে, তুমি কি দেখবে। তাহলে আশা করছি এটা প্রশ্ন যদি আমরা করি কি দিয়ে, তাহলে কি রস্বই হতে পারে, কি দীর্ঘ হতে পারে। কিন্তু কি আমার শুধু দীর্ঘই হবে, যে কি সুন্দর, কি সুন্দর তুমি, তাহলে এটা আবার দীর্ঘইকার। অনুভূতি প্রকাশমূলক কি, বিস্ময় সূচক বাক্যের কি অনুভূতি প্রকাশমূলক কি, এটি দীর্ঘইকার, কিন্তু এটি অব্যয় না, সর্বনাম না, কি বিশেষণ। আমি আবার বলছি, আমি সবগুলি বলেছি, কিন্তু যেহেতু এগুলি ওই সময় হয়তো অনেকেই ভর্তি ছিলেন না বা ক্লাসগুলি ভালো করে দেখেছেন কিনা। হ্যাঁ ওয়াহিদা আশা মিউজিকও শোনা যাচ্ছে, সত্যি আমি খুবই সন্ধ্যার পর থেকে শঙ্কায় ছিলাম যে ক্লাসটা নিতে পারবো কিনা। পাশে একটি বিয়ে হচ্ছে, যেহেতু স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিক সবাই যার যা খুশি তাই করবে, কিছু বলার নেই। প্রচন্ড জোরে শব্দে গান বাজছে আর কি। তো তারপরে ক্লাসটা যেহেতু দিয়েছি, অফ করতে চাইনি, তো করেন একটু কষ্ট হলে করতে হবে, যেহেতু আমাদের পরীক্ষা 19 তারিখে হবে বলে শোনা যাচ্ছে, কাজে পিছানোর সুযোগ নেই। তাহলে প্রশ্ন দিয়ে যদি কি বলা হয় কি রস্বইকার কি, তাহলে প্রশ্নবাচক কি হচ্ছে রস্বইকার হচ্ছে অব্যয়, আর প্রশ্ন দীর্ঘইকার কি দিয়ে করে, তাহলে সেটি সর্বনাম। কিন্তু কি দীর্ঘইকার দিয়ে হবে, প্রশ্ন করবে না, অনুভূতি প্রকাশ করবে, অনুভূতি প্রকাশ করবে, তাহলে সেটি কি হবে বিশেষণ। বিশেষণ কি সুন্দর তুমি, কি অপূর্ব স্রষ্টার মহিমা, হ্যাঁ কি দারুণ, হ্যাঁ তাহলে সেটি আবার অব্যয় বা সর্বনাম নাকি বিশেষণ। অনুভব মূলক কি হচ্ছে বিশেষণ, এবং সেই কিটা রস্বইকার দিয়ে ব্যবহার করা যাবে না, দীর্ঘইকার। দেখেন তৈরি আর তৈরি, তৈরি এবং কি তৈরি, জি আচ্ছা। তৈরি এবং তৈরি কোনটা ঠিক বলেন? রস্বইকার নাকি দীর্ঘইকার, কোনটা ঠিক বলেন, কোনটা ঠিক? পরিবার দিয়ে লিখবেন রস্বই না দীর্ঘই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দুইটাই ঠিকই বলছেন আপনারা, দুইটাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনি যখন রস্বই দিবেন তাও ভুল হবে, যখন দীর্ঘই দিবেন তাও ভুল হবে। কেন? কারণ আপনি তো জানেন না যে কখন রস্বই কখন দীর্ঘই। আমি আবার বলছি যে আপনি দুইটাই বললেন সবই ঠিক আছে, কিন্তু কখন রস্বই দিবেন কখন দীর্ঘই দিবেন এটা যদি না বুঝেন, তাহলে আপনি রস্বই দিবেন তাও ভুল, দীর্ঘই দিবেন তাও ভুল, তাহলে জেনে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা নাহলে বলেছে পকেটে কয়েন থাকলে টস করে নিব, তাই না? রস্বই নাকি দীর্ঘই। আচ্ছা তৈরি যখন ক্রিয়া হিসেবে বসবে, ক্রিয়া তখন রস্বইকার, আর তৈরি যখন বিশেষণ হিসেবে বসবে তখন দীর্ঘইকার। তৈরিটা দুই ভাবে প্রয়োগ ঘটে, তৈরি কখনো ক্রিয়া হিসাবে বসে, আবার তৈরি কখনো কি বিশেষণ হিসাবে বসে। ক্রিয়া হিসাবে যখন বসবে তখন রস্বই হবে, আর যদি বিশেষণ হিসাবে বসে তাহলে দীর্ঘই হবে। একটু প্রয়োগ দেখাই, ভালো করে মনোযোগ দেন, মনোযোগ এখানে না এখানে। জি
এখানে জামা তৈরি করা হয়। দেখবেন আপনি যখন ওই দোকানে যান, মেয়েরা বিশেষ করে দর্জির দোকান বা টেইলার্স এর দোকানে, তাই না, কাপড় কিনে যখন জামা বানাতে যান, লেখা আছে দেখবেন ওখানে, এখানে সুদক্ষ কারিগর দ্বারা রুচিসম্মত আধুনিক ডিজাইনের কি পোশাক তৈরি করা হয়, আছে না? জি, পোশাক তৈরি করা হয় বা জামা তৈরি করা হয়। তো এই যে এখানকার কাজটি তৈরি করা, যে দোকানে গেছেন ওই দোকানের কাজটা কি কি কাজ করা হয়? তৈরি করা হয়। তৈরি করা কি তৈরি করা হয়? জামা। আপনি যখন জামা কিনবেন দোকানে যাবেন গার্মেন্টসে, তখন ওখানে কিন্তু জামা তৈরি করা হয় না, দোকানে জামা তৈরি করা হয় না, কি করা হয়? ওখানে দেখবেন লেখা আছে এখানে তৈরি জামা বিক্রয় করা হয়। তৈরি জামা বিক্রয় করা হয়, এটা দীর্ঘিকার। তৈরি জামা বিক্রয় করা হয়। এইবার এই যে দোকানে জামা কিনতে গেছেন সেখানে কিন্তু কি তৈরি করা কাজ না, ওই দোকানদারের তৈরি করা কাজ নয়। দোকানদারের কাজ কি? বিক্রয় করা। কি বিক্রয় করা? জামা। কি জামা? তৈরি জামা। তৈরি হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ। আরেকটু মনোযোগ দেন, যখন আপনি কেক কিনবেন দোকান থেকে, কেক কিনবেন, ওই দোকানদার ওখানে কেক তৈরি করা হয় তা লেখা নয়, লেখা আছে এখানে তৈরি কেক পাওয়া যায়, তৈরি কেক অর্ডার নেওয়া হয়, তৈরি কেক বিক্রি করা হয়। মানে দোকানদারের কাজ কেক বানানো না, কি করা? বিক্রি করা। বিক্রি করা। কি বিক্রি করবেন তিনি? কেক। কেমন কেক? তৈরি কেক। তৈরি, অ্যাডজেক্টিভ। আর যেখানে বানানো হয় কারখানায়, সেখানে লেখা থাকবে এখানে তৈরি, এখানে কেক তৈরি করা হয়, এখানে কেক তৈরি করা হয়। বুঝতে পেরেছেন? জুতার দোকানে কি লেখা থাকবে? অ্যাপেক্সের জন্য শোরুমে যাবেন বা বাটার শোরুমে যাবেন, ওখানে কি জুতা তৈরি করা হয়? না, তৈরি করা হয় না, ওখানে জুতা কি করা হয়? বিক্রি করা হয়। ওখানকার কাজ কি দোকানদারের? তৈরি করা নাকি বিক্রি করা। ঠিক আছে? তাহলে ওখানে লেখা থাকবে এখানে তৈরি জুতা পাওয়া যায়, তৈরি জুতা পাওয়া যায়, তৈরি জুতা বিক্রি করা। তাহলে বিক্রি করা একটা কাজ, আর কি বিক্রি করা? জুতা। কেমন জুতা? তৈরি। কিন্তু মুচি অর্থাৎ কিংবা কারখানা যেখানে বানানো হয় সেখানে কি লেখা থাকবে? ওখানে লেখা থাকবে এখানে জুতা তৈরি করা হয়, জুতা তৈরি করা। ঠিক আছে? সেটা ক্লিয়ার? তো যখন বাক্য শুদ্ধি লাগবে আমাদের, বা তখন এটা বুঝতে হবে আপনাকে যে তৈরি কখন রস্য দিবেন, কখন দিবেন। জি, এবার আপনাদের একটা ওয়ার্ক দিব, ওয়ার্ক। জি, আমি বলবো মুখে মুখে একটি বানান, আপনারা শুনে শুনে লিখবেন, তারপর আমি লিখবো, মিলাবেন। ঠিক আছে? রেডি তো সব পরীক্ষা দেওয়ার জন্য? জি, মৌখিক পরীক্ষা। আজকে 11টা পরীক্ষা আছে, সেটা হলো বাক্য প্রকরণের, বাট এখন মৌখিক পরীক্ষা। পরীক্ষাটা কি? আমি মুখে মুখে কয়েকটি বানান বলবো, মুখে মুখে শুনে আপনাদের খাতায় লিখতে হবে, নিজেদের খাতায়, কমেন্টসে না, খাতায়। তারপর আমি এখানে বানানগুলো লিখে দিব, তখন আপনারা কি করবেন? আপনারা মেলাবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা। ঠিক আছে? লেখেন, লেখেন দুর্নাম। কি লিখবেন? দুর্নাম। দুর্নাম। জি, দুর্নাম। বানানটি লিখবেন দুর্নাম। দুর্নাম। বুঝতে পেরেছেন? তারপরে লেখেন দুর্গম। 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 ওই যে নজরুল বলেছিলেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারে, সেই দুর্গম। তারপর লিখবেন দুর্নীতি। 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 তারপর লিখবেন হচ্ছে দুর্জন। তারপর লিখবেন হচ্ছে দুর্যোগ। লিখেছেন? জি। তারপরে লিখবেন হচ্ছে কি? দুর্নাম, দুর্গম, দুর্নীতি, দুর্জন, দুর্যোগ, দুরবস্থা। একটা শব্দ আছে না, দুরবস্থা? বলি না আমরা যে লোকটির খুবই দুরবস্থা, হ্যাঁ, গরিব লোকটির খুবই দুরবস্থা, তাহলে দুরবস্থা বানানটা লিখবেন, দুরবস্থা। দুরাকাঙ্ক্ষা। দুরাকাঙ্ক্ষা। আচ্ছা, আমি বানানগুলো আরেকবার বলছি, আপনারা মিলাই নেন আরেকবার। দুর্নাম,
প্রথম দিয়েছি দুর্নাম, তারপরে দুর্গম, তারপরে দুর্নীতি, তারপরে দুর্জন, তারপরে দুর্যোগ, দুরবস্থা, দুরাকাঙ্ক্ষা। এবার এই বানানগুলি আমি কি করব, এখানে বোর্ডে লিখবো, আপনারা মেলাবেন। সঠিক হলে 1 সাপুন, ভুল হলে 2 সাপুন। ঠিক আছে, এক অথবা কি 2। হ্যাঁ, দেখা যাক 1 জয়যুক্ত হয় নাকি 2। তাহলে প্রথমে লিখেছি দুর্নাম, দয়রস্যকার দন্ত নয়ে পাকার মত, দুর্নাম। তারপরে কি দুর্গম, তারপরে কি দুর্নীতি, তারপরে দুর্জন, তারপরে দুর্যোগ, তারপরে দুরবস্থা, তারপরে দুরাকাঙ্ক্ষা। না, ওয়াহিদ আশা দুর্গম শুধু দীর্ঘকার না, ওয়াহিদ আশা এখানে কোথাও দীর্ঘকার নাই। যতগুলি শব্দ লিখেছি এখানে কোন শব্দে দীর্ঘকার নাই, সকল শব্দে কি হ্রস্বকার। যতগুলি বানান লিখতে দিয়েছে আপনাদের, কোন বানানে দীর্ঘকার নাই, দীর্ঘকার নাই, সব বানানগুলি কি হ্রস্বকার। বুঝতে পেরেছেন? দীর্ঘকার নাই। কেন দীর্ঘকার নাই? প্রশ্নটা হলো কেন দীর্ঘকার নাই, বা দীর্ঘকার যে হবে বা হবে না এটা কেমন করে বুঝবো, তাই না? এটা একটা ব্যাপার আছে না? আচ্ছা জি, তাহলে আচ্ছা আচ্ছা প্লিজ, আচ্ছা কয়টা সঠিক হয়েছে ভয় নেই, এটা আমরা জানতে চাচ্ছি না। আমি শুধু বোঝাতে চাচ্ছি আপনাদের কেন হ্রস্বকার হয় বা কেন দীর্ঘকার হয়, এটা আপনাকে বুঝতে হবে। ভুল করেন সমস্যা নাই, কিন্তু এর পরে যেন আর ভুল না হয়। ঠিক আছে? দূর বানানে সর্বদা হ্রস্বকার হবে, দূর। শুধু দীর্ঘকার হবে কখন? যখন দূর দ্বারা দূরত্ব বোঝাবে। দূর এই শব্দটা যখন দূরত্বকে নির্দেশ করবে তখনই দীর্ঘকার। এই যে যত শব্দ, দূর নাম মানে কি নাম দূরে আছে, দুর্গম মানে কি, হ্যাঁ, দুর্গম মানে কি অনেক দূরের জায়গা না, দুর্গম মানে অনেক দূরের জায়গা না। এই যে পাশের রুমে আমি ঢুকতে পারছি না, এটা আমার জন্য দুর্গম। কিন্তু আমার অনেক দূরে গ্রামের বাড়ি, আমি সহজে সেখানে যেতে পারি, ঘরেও ঢুকতে পারি, সেটা আমার জন্য দুর্গম না। দুর্গমের সাথে দূরত্বের কোনো বিষয় নাই, যেখানে গমন করা কি কষ্টসাধ্য। ঠিক আছে? দুর্নীতি মানে নীতি দূরে আসে না, খারাপ নীতি, খারাপ। দু মানে খারাপ। দু যদি শুধু দূরত্বকে নির্দেশ করে, দূরত্ব বোঝায় দু দ্বারা, তাহলেই দীর্ঘকার হবে। আর যেখানে দু দ্বারা দূরত্ব বাদ দিয়ে অন্য কিছু বোঝায়, খারাপ কিংবা নেতিবাচক, তাহলে অবশ্যই হ্রস্বকার। তো দীর্ঘকার কোথায় হবে? তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, দীর্ঘকার। গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে আছি, মাকে ছেড়ে আমি অনেক দূরে চলে এসেছি। কিংবা ওই যে গ্রামীণ ফোনের ডায়লগ, দূরত্ব যতই হোক কাছেই থাকুন। কিংবা রাজশাহী থেকে চট্টগ্রাম, 400 মাইল দূরে, দীর্ঘকার। ঠিক আছে? দীর্ঘকার জি। আর অনেক ক্ষেত্রে এই যে একজন বন্ধু বলেছে, কথাটা ঠিক বলেছে, রেফের পরে কিন্তু মূর্ধন্য হয় সাধারণত, রেফের পরে মূর্ধন্য হয়, কিন্তু সমাজসাধিত শব্দে হয় না। হ্যাঁ, সমাজসাধিত সাত শব্দের, সেখানে আমরা যাবো, নত্ব বিধানে যাবো অবশ্যই এখনই। আমাদের বানান বিধানের খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট হচ্ছে, একটি নত্ব বিধান এবং আরেকটি ষষ্ঠ বিধান। সেখানে আমাদের যেতে হবে, কারণ সেখানে না গেলে আমাদের বানান বিধানটা খুব অপূর্ণ থেকে যাবে। তাহলে আমরা সেখানে একটু যাই। দেখেন, নত্ব বিধান, হ্যাঁ, বাবুল আক্তার কেন দুর্নামে মূর্ধন্য হবে না বাবা? আমি সেই জন্যই নত্ব বিধানে যাচ্ছি, কারণ বানানের কিছু বেসিক বিধান জানতে হলে নত্ব বিধান জানতে হবে। নত্ব বিধান শব্দ বিধান না জানলে এর উত্তরটা দেওয়া মুশকিল। ওকে, আমি ওই আলোচনায় যাচ্ছি। লেখেন নত্ব বিধান,
লেখেন তুমি এতক্ষণ কি করছো? এটি অব্যয় পদ, সরি অব্যয় না, সর্বনাম। শামাউন আল মাহমুদ, তুমি এতক্ষণ কি করছো? এর উত্তর কি বলবেন যে হ্যাঁ করছি, কিংবা না করছি না কি করছো? তা আমি এতক্ষণ লেখাপড়া করছি, বা আমি এতক্ষণ ফুটবল খেলছি, বা আমি এতক্ষণ টিভি দেখছি, তখন উত্তর দিবেন। যখন কোনো কিতার উত্তর দিবেন তখন এটি দীর্ঘইকার কি হবে এবং সেটি সর্বনাম হবে। আচ্ছা, সাহিত্য নিয়ে শুক্রবারে ক্লাস নিব। স্কলার জিপসি সাহিত্য নিয়ে শুক্রবার বা শনিবার আমি ক্লাস নিব। জি, বলে দিব। তাহলে তৎসম বা শুক্র বা শনিবার আমি সাহিত্যের ক্লাস একটা নিব, আমি আপনাদের বলে দিব, ঠিক আছে? দেখেন, তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য নয় এর ব্যবহারের নিয়ম বা বিধানকে নত্যবিধান বলে। আচ্ছা, এখন এখান থেকে প্রশ্ন হবে কি যে নত্যবিধান কোন শব্দে প্রযোজ্য হয়? নত্যবিধান কোন শব্দে প্রযোজ্য হয় কি বলবেন? তৎসম বা সংস্কৃত, তৎসম বা কোন শব্দে প্রযোজ্য হয় না? তৎসম বা সংস্কৃত ছাড়া অন্য যত শব্দ সেখানে প্রযোজ্য হয় না। ওকে, তাহলে মূর্ধন্য বা নত্যবিধান শুধু তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কথা মাথায় রাখবেন। আচ্ছা, ওই যে আমরা বলেছিলাম, মনে আছে মূর্ধন্য থাকলে তৎসম শব্দ, মনে আছে? কারণ মূর্ধন্য তৎসম ছাড়া আর কোনো শব্দ ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখন বিধানগুলো কি? আচ্ছা, এই নত্যবিধান মানে সিম্পলি যদি আমরা বলি যে নত্যবিধানটা আসলে কি, এটা সহজ ভাষায় হচ্ছে যে কোথায় মূর্ধন্য ব্যবহার করতে হবে আর কোথায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না। শিক্ষার্থী বন্ধু শুনেন, বিধান, বিধান শব্দের অর্থ কি? বিধান মানে শুধু কি করা যাবে তা না, কি করা যাবে এবং কি করা যাবে না। যেমন ধরেন আমরা যারা ইসলাম ধর্মের আছে এখানে, কোরআন বা হাদিস আমাদের জীবন বিধান। কোরআন আমাদের কি জীবন বিধান। জীবন বিধান মানে কি? কোরআনে শুধু কি করতে হবে, একজন মুসলমান কি করবে তা কিন্তু নাই, কি করবে তা আছে এবং কি করা যাবে না। বুঝা গেছে কথাটি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে, মানুষের উপকার করতে হবে, কি কি হবে আছে, আবার কি কি হবে না। মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের বইয়ের দিকে কি খারাপ নজরে বদ নজরে তাকানো যাবে না। বিধান তো নত্য বিধান, বিধান মানে বুঝাতেছিলাম যে বিধান মানে কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহার করা যাবে এটিও বিধান, আর কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না এটিও বিধান, ঠিক আছে? ওকে, কোথায় কোথায় ব্যবহার করা যাবে, কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহার করতে হবে। দেখেন, এক নম্বর নিয়ম সবাই জানেন আপনারা, রি র স এর পরে মূর্ধন্য হয়। রি র স এর পরে মূর্ধন্য হয়, খুবই সিম্পল নিয়ম। রি র স এর পরে মূর্ধন্য হয়। যদি কোনো শব্দে রি থাকে বা র থাকে বা মূর্ধন্য স থাকে, তাহলে তারপরে কি মূর্ধন্য হবে। এটা খুব সিম্পল একটা নিয়ম। যেমন ঋণ, যেমন তৃণ, যেমন হরণ, যেমন পূরণ, যেমন মরণ, যেমন কারণ, যেমন ভীষণ, যেমন ভাষণ ইত্যাদি। এখন আচ্ছা, কোন নজরেই তাকানো যাবে না, ভালো নজরে যদি তাকাই, আচ্ছা ঠিক আছে, কোন নজরেই তাকাবো না যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ঋণ, তৃণ, হরণ, পূরণ, মরণ, কারণ, ভীষণ এবং ভাষণ।
এখন ধরেন কারণ বানান মূর্ধন্য, এখন প্রশ্ন করবে পিছে কেন কারণ বানান মূর্ধন্য কেন, তাহলে কি বলবেন রয়ে পরে কার পরে রয়ে পরে মরণ মূর্ধন্য কেন রয়ে পরে, তৃণতে মূর্ধন্য কেন রিয়ের পরে, পূরণে কেন রয়ে পরে, ভীষণে কেন শয়ের পরে, ভাষণে কেন শয়ের পরে। অর্থাৎ কোন শব্দে যদি রি র স থাকে, কি থাকে রি র স থাকলে তারপরে মূর্ধন্য হয়। কোন শব্দে রি র বা মূর্ধন্য স থাকলে তারপরে মূর্ধন্য হয়। এটা কিন্তু সিম্পল নিয়ম, তবে এই নিয়মটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তো সবাই জানেন কে ক্লাস 8 থেকে। আমার পরের নিয়মটা জরুরি, দেখেন আচ্ছা লেখার আগে একটু শোনেন, আগে ভালো করে শোনেন বুঝেন ভাইরা আমার, বোনেরা আমার ভাইদের, হ্যাঁ ভালো করে শোনেন যে হ্যাঁ ঠিকই বলেছে, তাহিরি হুজুর বলেছে যে একবার তাকানো যাবে, তাই না সারোয়ার রুবেল? হ্যাঁ একবার তাকানো যাবে, তাকে আলহামদুলিল্লাহ বলা যাবে, বারবার তাকানো যাবে না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো ভালো করে শোনেন যে রি র স এর পাশে তো মূর্ধন্য হবে, রি র স এর পাশে পাশে হলে মূর্ধন্য হবে, কিন্তু আমার এমন একটি শব্দ লাগবে যেখানে কি রি র স আছে কিন্তু পাশে না, মূর্ধন্যটা লাগবে 2-3টা বর্ণের পরে। ভালো করে শুনবেন, যারা পড়াশোনা করতেছেন তারা শোনেন, যারা আড্ডা মারতেছেন তারা আড্ডা মারেন। রি র স এর পাশে মূর্ধন্য হবে, রি র স এর কি পাশে মূর্ধন্য হবে। আমরা দেখলাম কারণ মরণ হরণ পূরণ ভীষণ ভাষণ বিনোদন, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে আমার এমন একটা শব্দ আমি নিব লাগবে যেখানে রি র স এর কোনো একটা আছে কিন্তু নটা পাশে না, কোথায় 2-1টা বা 2-3টা বর্ণের পরে। এবার মূর্ধন্য হবে নাকি হবে না? মাঝে মধ্যে হবে আর মাঝে মধ্যে হবে না। আপনি যখন দিবেন তখন হবে না, আর যখন দিবেন না তখন হবে। আপনাকে তাহলে জানতে হবে যে কখন হয় আর কখন হয় না, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, তাহলে কখন হয় আর কখন হয় না এটা জানতে হবে। জি এবার জি আসেন, আচ্ছা রি র স এর পরে যদি রি র স এর পরে যদি স্বরবর্ণ ক বা অ বর্গের বর্ণ কিংবা অন্তস্থ অ হ অনুস্বার থাকে, তবে জি সারোয়ার রুবেল যাবে, জি যাবে যাবে, নিজের বই থেকে যেমন নজর খুশি তেমন নজরই তাকানো যাবে, কোনো সমস্যা নাই। রি র স এর পরে যদি স্বরবর্ণ ক বা প বর্গের বর্ণ কিংবা অন্তস্থ অ হ অনুস্বার থাকে, তবে তারপরেও কি মূর্ধন্য হয়। ভালো করে শোনেন, রি র স এর ডাইরেক্ট পাশে হলে তো মূর্ধন্য হবেই, কিন্তু একটু দূরে যদি হয় 2-1টি বর্ণের পরে 2-3টা বর্ণের পরে, তাহলে হবে কি হবে না? মাঝে মাঝে হবে আর কখনো কখনো হবে না। তো কখন কখন হবে? রি র স এর পরে যদি স্বরবর্ণ থাকে, ক বা প বর্গের বর্ণ থাকে কিংবা অন্তস্থ অ হ অনুস্বার থাকে, তবে তারপরও মূর্ধন্য হয়। এবার উদাহরণটা দেখেন, শব্দটি হচ্ছে রামায়ণ, তাহলে এখানে মূর্ধন্য হবে না হবে না? মূর্ধন্য হবে নাকি হবে না? র এর পাশে কি আছে নটা, র থেকে অনেক দূরে না? জি রামায়ণ শব্দে মূর্ধন্য কেন হয়েছে, যদি প্রশ্ন করি কেন হয়েছে, তাহলে এই যে র এর কারণেই হয়েছে, কিন্তু র এর ডাইরেক্ট কারণ না, র এর পরে কি আছে আকার আছে, স্বরবর্ণ আকার আছে স্বরবর্ণ, তারপরে কি প বর্গের বর্ণ ক খ গ ঘ ম, এই যে প বর্গের, তারপর আবার স্বরবর্ণ, তারপর অন্তস্থ, তাহলে মূর্ধন্য হবে। তাহলে 3-4টি বর্ণের পরে মূর্ধন্য হবে। আচ্ছা কিন্তু আপনি এখন রসায়ন লিখবেন, রসায়ন, তাহলে মূর্ধন্য হবে না? রসায়ন
এই যে র এর পরে না মূর্ধন্য হবে না, কেন হবে না বলেন তো, কেন হবে না ভাই? অর্থাৎ র এর যে নেটওয়ার্ক সেটা এই পর্যন্ত পৌঁছাবে না। কেন? এই যে নেটওয়ার্কটা সব কেটে দিবে, সব ঢুকে পড়েছে, তাহলে আর হবে না। অর্থাৎ আমাদের এই বর্ণগুলি শুধু থাকলে হবে পবর্গ কিংবা অন্তস্থ হর্ষ কিংবা স্বরবর্ণ। ঋরস্বরের পরে যদি এই বর্ণগুলি 2টা 3টা 4টা 5টা 7টা 8টা 10টা থাকে, তারপরে মূর্ধন্য হবে, ততদূর নেটওয়ার্ক চলে যাবে। কিন্তু এরা ছাড়া অন্য কোনো বর্ণ যদি ঢুকে পড়ে তাহলে কি হবে? নারায়ণ হবে না, নারায়ণ হবে। কেন হবে? যে রয়ের পরে আকার অন্তস্থ তারপর মূর্ধন্য হবে, বুঝতে পারলেন? পরায়ণ তাহলে হবে রয়ের পরে আকার মূর্ধন্য, ঠিক আছে? গৃহায়ণ মূর্ধন্য হবে না, হবে না শিক্ষার্থী বন্ধুরা? গৃহায়ণ শব্দের মূর্ধন্য হবে। কেন হবে? এই যে রি এর পরে হ, তাহলে এই যে হ দেখেন, হ, তারপরে এই যে আকার, এই যে স্বরবর্ণ, তারপরে যে অন্তস্থ, তারপরে মূর্ধন্য হবে, ঠিক আছে? তাহলে রি র স যদি কোনো শব্দ থাকে তাহলে মূর্ধন্যটা পাশে হলে তো হবেই, একটু দূরে হলেও কি হতে পারে যদি ওই মাঝের বর্ণগুলি এই বর্ণগুলি হয়, কিন্তু এরা ছাড়া অন্য কোনো বর্ণ ঢুকে পড়লে আর হবে না, ঠিক আছে? জি দেখেন, শ্রবণ মূর্ধন্য হবে না, শ্রবণ বানানে মূর্ধন্য হবে। কেন হবে? পরীক্ষা যেগুলো কেন হয়েছে মূর্ধন্য বলবেন? র এর পরে পবর্গ, র এর পরে কি পবর্গ। শ্রাবণ যদি হয় তাও হবে, ঠিক আছে? রফলার পরে আকার, তারপরে পবর্গ। তাহিরি গুরুর গান দিছে, মন তো ঠিক নাই সাব্বির, আমার তো আগেই ঠিক নাই, কিন্তু কি করি বলো, ক্লাস বাদ দিয়ে তোর গানের সাথে নাচা যাচ্ছে না। হ্যাঁ স্যার, রয়ের সাথে তো অ আছে। আচ্ছা, তাহলে স্বরবর্ণ তো আছে ভাই, তো স্বরবর্ণ থাকলে সমস্যা কি? এই বর্ণগুলি পাশাপাশি থাকতে হবে। জি, এই বর্ণগুলি পাশাপাশি থাকতে হবে। ফারজানা ইসলাম, অন্য কোনো বর্ণ ঢুকে পড়লে হবে না, অন্য কোনো বর্ণ ঢুকে পড়লে হবে না, ঠিক আছে? জি দেখেন, অর্পণ, তাহলে অর্পণ বর্ণের মূর্ধন্য হচ্ছে। কেন হচ্ছে? এই যে র এর পরে কিন্তু প, র এর পরে কি প। হ্যাঁ, সংকীর্ণ কে মনা, রসায়নটা বুঝো নাই? অভিরহমান, কেন বুঝোনি ভাই? এই যে তাকাও, অভিরহমান তাকাও এদিকে, রসায়ন, র এর পরের বর্ণটা কি দন্ত স, র এর পরের বর্ণটা কি দন্ত স, তবে র এর পরের বর্ণ দন্ত স হয়, তাহলে আমার এই বর্ণের তালিকায় কি দন্ত স আছে? বর্ণের তালিকায় দন্ত স নাই, তাহলে দন্ত স থাকলে আর মূর্ধন্য হতে পারবে না, শুধু এই বর্ণগুলি থাকলে হতে পারবে। তুমি যে কি বুঝো না আমি তাই বুঝি নাই, ঠিক আছে? আচ্ছা, সংকীর্ণ মনা, র এর পরে মূর্ধন্য হয়েছে, কিন্তু মূর্ধন্য এর পরে তো আবার দন্তন্য, মূর্ধন্য হতে পারবে না। সংকীর্ণ মনা, যিনি প্রশ্ন করেছেন খোরশেদ আলম, খোরশেদ, তাহলে যে র এর জন্য মূর্ধন্য, র এর জন্য কি মূর্ধন্য হয়েছে, তো মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য, তারপরে ম, তো মূর্ধন্য থাকার জন্য তো এই নটার মূর্ধন্য হয়নি, মানে একটা মূর্ধন্যর পরে আবার মূর্ধন্য। আমার এখানে কি মূর্ধন্য আছে? এই বর্ণগুলির মধ্যে মূর্ধন্য নাই, এই বর্ণগুলির মধ্যে মূর্ধন্য নাই। র এর পরে মূর্ধন্য হবে, কিন্তু র এর পরে মূর্ধন্য থাকলে আবার মূর্ধন্য, এটি হওয়ার সুযোগ নেই। আচ্ছা, আপনাদেরকে সহজ করে বোঝাই। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ ঋরস্বয়ের পাশে তো মূর্ধন্য হবে, পাশে, কিন্তু যদি 2-3টা বর্ণের পরে হয় তাহলে হতে পারে, না পারে। কখন হবে? যদি ঋরস্বয়ের পরে স্বরবর্ণ, কবর্গ বা পবর্গের বর্ণ কিংবা অন্তস্থ হ অনুসারে থাকে। 3 নম্বর লেখেন,
ট বর্গের সাথে, কার সাথে? ট বর্গের সাথে যুক্ত অবস্থায়, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য হয়। দেখেন, ট বর্গের সাথে যুক্ত অবস্থায়, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য হয়। ট বর্গ মানে কোনগুলি? ট বর্গ মানে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ট, ঠ, ড, ঢ। তাহলে ট, ঠ, ড, ঢ এর সাথে যুক্ত অবস্থায় কি মূর্ধন্য হয়। খেয়াল করেন, শব্দটি কি? ঠান্ডা, শব্দটি দণ্ড, শব্দটি বন্টন, শব্দটি কণ্টক, শব্দটি লুণ্ঠন, শব্দটি ঘণ্টা। ঠান্ডা, দণ্ড, বন্টন, কণ্টক, লুণ্ঠন, ঘণ্টা। আমি যতগুলি বানান লিখেছি সব ভুল, ভুল, সবই ভুল। আমি যে বানানগুলো লিখেছি এগুলি সব ভুল। এখন অনেকে তাকিয়ে বলছে কই ভুল? ঠিকই তো আছে, ঠিকই আছে। ঠিক নাই কেন? ঠিক নাই, ঠিক নাই এই জন্য যে এই যে ড এর সাথে বা ট এর সাথে বা ঠ এর সাথে যে ন, সেই নটা কি মূর্ধন্য হবে। তাহলে মূর্ধন্য হলে কি এই যে মাত্রা দেওয়া গড়, মাত্রা দেওয়া যাবে না। আমরা অনেক সময় কি লক্ষ্য করি না, বুঝতে পারি না, খেয়াল তাড়াহুড়া করে যে নিচের কোনটি শুদ্ধ, তো দেখি যে ঠান্ডা তো ঠিকই আছে, ঢাকার নয় ডাকার, ঢাকার নয় ডাকার ডান্ডা, দাও নয়টা দণ্ড, কিন্তু তার মানে এই যে ঠান্ডা, দণ্ড, বন্টন, কণ্টক, লুণ্ঠন, ঘণ্টা, এই শব্দগুলি কি? এই শব্দগুলিতে যেহেতু ট বর্গের সাথে যুক্ত আছে, মূর্ধন্য হবে, মূর্ধন্য হলে উপরে মাত্রা দেওয়া যাবে। বুঝা গেছে? ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য হয়। তাহলে নত্য বিধানের স্রেফ এই তিনটা নিয়ম। নত্য বিধানের নিয়ম কয়টা? স্রেফ তিনটা। তিনটি জায়গায় মূর্ধন্য হতে পারবে বিধান অনুসারে। মূর্ধন্য হতে হলে এই তিনটি শর্ত, আসলে তিনটিও না, মূলত দুইটি শর্ত, কারণ এই দুইটা তো আলাদা নেই। কি? হৃদয়ের কারণে। একটা তো হৃদয়ের জাস্ট পাশে হলে মূর্ধন্য হবে, আর একটু দূরে হলেও হতে পারে, এই শর্তগুলি যদি পূরণ করে। আর ট বর্গের সাথে মূর্ধন্য হবে। এই দুটি কারণে তুমি মূর্ধন্য বুঝতে পারবে। আর কিছু জায়গায় বুঝতে পারবে কিভাবে? দ্যাট ইজ খুশখুশ। দ্যাট ইজ খুশখুশ মানে কি? মূর্ধন্য হয়েছে, কেন হয়েছে? নিয়মটা কি? নিয়ম যদি বলেছে, আসলে এটা নিয়ম না, বেনিয়ম। কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়, কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। স্বভাবতই মানে কি? অটো, ওই মায়ের পেট থেকে এরকম, নিয়ম মানার টাইম নেই। ভালো করে শুনবেন, মূর্ধন্য হতে হলে এই শর্ত তিনটা যে কোনো একটা পূরণ করতে হবে। যতক্ষণ এই তিনটা শর্ত পূরণ করবে না, ততক্ষণ মূর্ধন্য ন হতে পারবে না। কিন্তু কিছু কিছু জায়গায় ওই যে একজন আমার প্রশ্ন যদিও করতে নিষেধ করেছে, তবু আপনার প্রশ্ন করতেই আছেন, কিছু করেন নাই। গণ, তাহলে গণ শব্দে মূর্ধন্য কেন হয়েছে? ঋণস আছে, তো ঋণস যেখানে নাই মূর্ধন্যের চান্স নাই। একের অনুসারে নাই, দুইয়ের অনুসারেও নাই, ট বর্গ আছে নাই, তাহলে তিনটার কোনো কারণই হয়নি, তারপরে মূর্ধন্য হয়েছে। কেন হয়েছে? দ্যাট ইজ খুশখুশ। পন, পন মূর্ধন্য, পন মূর্ধন্য হবে, কেন হবে? ঋণস আছে, ট বর্গ আছে, তাহলে কেন হলো? দ্যাট ইজ খুশখুশ। লবণ বানালে মূর্ধন্য হবে, কেন হবে? ওর ইচ্ছা হয়েছে তাই, তাতে তোর কি? এইরকম গোটা 50 শব্দ আছে। নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে দেখবেন
এরকম শব্দের একটা ছড়া দেওয়া আছে, ছড়া আছে, মনে পড়ছে? চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বিনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানগুণ পূর্ণ বেনি, ফণি অনু বিপণী কণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণ গৌণ ভানপন শান, চিক্কণ নিক্কণ তুন, কফনি বণিক গুণ, গণনা বিনা পণ্যবান। আছে, মনে পড়ছে? নক্তবিধানের ছড়া। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বিনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানগুণ পূর্ণ বেনি, ফণি অনু বিপণী কণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, কোন কোন ভানপন শান, চিক্কণ নিক্কণ তুন, কফনি বণিক গুণ, গণনা বিনা পণ্যবান। এই যে শব্দটাতে কেন মূর্ধন্য হয়েছে? দ্যাট ইজ ঘুষঘুষ। এর নাম স্বভাবতই, এর নাম নিপাত নিষিদ্ধ, এর নাম আপনা আপনি, এর নাম এমনিতেই। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে, কোন শব্দে নিপাত নিষিদ্ধভাবে মূর্ধন্য হয়েছে, কোন শব্দে এমনিতে মূর্ধন্য হয়েছে, কোন শব্দে স্বতঃসিদ্ধভাবে মূর্ধন্য হয়েছে? ছড়া পড়ে নিবেন, কাম শেষ। আচ্ছা, ছড়া পড়ার দরকার নাই ভাই, আমি পড়েছি পাণ্ডিত্য দেখানোর জন্য, আপনার পড়ার কোনো দরকার নাই। কেন? যদি নিয়ম বোঝেন তাহলে পড়া লাগবে না। ছড়া কেন পড়া লাগবে না বলেন তো? নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়েছে? নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? জনকণ্ঠ কি বুঝিয়ে দিব বাবুল আক্তার? জনকণ্ঠ কি বুঝিয়ে দিব বাবা? আমি বুঝি নাই, জনকণ্ঠটা কি বুঝিয়ে দিব বলেন? বাবুল আক্তার, জনকণ্ঠের কি বুঝিয়ে দিব সেটা বলেন। বুঝি নাই আপনার কথা। জন বানান দন্তন্য, কণ্ঠ বানান মূর্ধন্য, আপনি কি বোঝাবো তাহলে? আমি বুঝি নাই। জন বানান দন্তন্য, কণ্ঠ বানান কি মূর্ধন্য, আর জি আচ্ছা, এখন তাহলে আমরা বুঝলাম যে আপনি যদি কোথায় কোথায় স্বভাবতই মূর্ধন্য হয়েছে এটা আপনার বোঝার দরকার নাই। কেন বোঝার দরকার নাই? যে নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়েছে, তিনটা তাহলে কোনো না কোনো নিয়মে থাকবে, আর একটা নিয়মের বাইরে। আপনি যদি নিয়ম বোঝেন ভাই, নিয়ম যদি বোঝেন তাহলে কোনটি স্বভাবতই হয়েছে, তাহলে তিনটাতে তো কোনো না কোনো একটা কারণে হবে, আর একটা কারণ ছাড়া। তাহলে কারণগুলি যদি বোঝেন তাহলে এই কারণ, এই কারণ, এই কারণ, তার আরেকটা হয়েছে কি সেখানে কোনো কারণ নেই। বাণিজ্য, দেখেন প্রশ্ন করলো বাণিজ্য শব্দে মূর্ধন্য কেন হয়েছে? তাহলে বাণিজ্য কেন হয়েছে? তিনটা কারণ দিল, সব আছে নাই, টবর্গ আছে নাই, তাহলে কেন হয়েছে? তারপরে তো দ্যাট ইজ খুশখুশ। এই ঠিক আছে। আচ্ছা, আর কিছু কিছু জায়গায় মূর্ধন্য ব্যবহৃত হতে পারবে না। এতক্ষণ বললাম কোথায় কোথায় পারবে, কোথায় কোথায় পারবে, এবার বলছি কোথায় কোথায় পারবে না। লেখেন কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহৃত হতে পারবে না। কোথায় কোথায় পারবে না? 1 নম্বর লিখবেন, বিদেশি ভাষা হতে, বিদেশি ভাষা হতে আগত শব্দে, বিদেশি ভাষা হতে আগত শব্দে কখনোই, বিদেশি ভাষা হতে আগত শব্দে কখনোই মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। বিদেশি ভাষা হতে আগত শব্দে, শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, বিদেশি ভাষা হতে আগত শব্দে কখনোই মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। দেখেন আমরা একটা নিয়ম দিয়েছি, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য হয়। দিয়েছি ট বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য হয়। তাহলে আমরা এখন লিখবো ডেন্টাল। কি লিখবো? ডেন্টাল। তাহলে আমরা ট বর্গের সাথে মূর্ধন্য দিব। আমরা লিখবো সেন্টার। তাহলে ট বর্গের সাথে মূর্ধন্য দিব না, দেওয়া যাবে না। টবরের সাথে আছে কিন্তু মূর্ধন্য ব্যবহার করা যাবে না, প্রহিবিটেড। কেন? ডেন্টাল, মেন্টাল, সেন্ট্রাল, কন্টিনেন্টাল, এক্সপেরিমেন্টাল, ওরিয়েন্টাল, অ্যাক্সিডেন্টাল, সেন্টিমেন্টাল, কোনোভাবে এগুলোতে মূর্ধন্য ব্যবহার করা যায়।
বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে। দেখেন কর্নেল, কর্নেল অনেকে এইভাবে লেখে কর্নেল। কেন কর্নেল এইভাবে লেখে? যুক্তি কি বলছে? কেন রেফ আছে মিয়া, ফাজলামি করে। রেফের পরে, রেফ মানে তো র, এর পরে মূর্ধন্য হবে। অনেক বাঘা পণ্ডিত আছে ফার্নিচার বানান, ফার্নিচার এইভাবে লেখে। কেন? ওই যে রেফের পরে, রেফ মানে কিন্তু র, রেফ তো কোনো বর্ণ না, রেফ মানে র, রেফের পরে মূর্ধন্য হবে না। কর্নেল, ফার্নিচার এগুলোতে মূর্ধন্য, রেফ থাকার সাথে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, কারণ ইংরেজি শব্দ। বোঝা গেছে ভাই? ইংরেজি শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে। কোরআন, ইরান, তুরান, ট্রেন, জার্মান। ট্রেন রফলার পরে মূর্ধন্য হবে, রয়ের পরে জার্মান, রয়ের পরে ম আছে পবর্গের মূর্ধন্য, তারপর মূর্ধন্য হবে। কোরআন রয়ের পরে আ আছে, তারপরে কি মূর্ধন্য হবে? আমরা যে 2 নম্বর নিয়মে বললাম বিরাগ পর স্বরবর্ণ থাকলে মূর্ধন্য হয়, কিন্তু হবে না। কেন? বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য ব্যবহার করা। আর কোথায় লেখেন? ত বর্গের সাথে যুক্ত অবস্থায় লেখেন। ত বর্গ, ত, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ব্যবহৃত হয় না। ত বর্গ, ত বর্গ কি কি? ত, থ, দ, ধ, দন্ত, ন। ত বর্গের সাথে যুক্ত অবস্থায় লিখে নেন। ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ন ব্যবহার করা যাবে। যেমন কি? যেমন হচ্ছে কি? যেমন হলো এই যে দন্ত, যেমন কি অন্ত, যেমন কি গ্রন্থ, যেমন কি বৃন্দ, যেমন কি বন্ধন। তাহলে সব ভুল, এগুলো সবই ভুল। কেন ভুল? মাত্রা দেয়নি, এগুলোতে মাত্রা কি করতে হবে? মাত্রা দিতে হবে, এগুলিতে মাত্রা দিতে হবে। হ্যাঁ লেখা আছে, কারণ বেটারা বোঝে না। মডার্ন লেখা আছে কেন? ওই বেটারা বোঝে যে রেফের পরে মূর্ধন্য হয়, ওই বোঝে যে রেফের পরে কি মূর্ধন্য হয়, কিন্তু মডার্ন যে ইংরেজি শব্দ এটা বোঝে না। বুঝতে পারলেন? হ্যাঁ, এটা যদি বুঝতো তাহলে তো আর বাংলাদেশে বানান নিয়ে এত সমস্যা থাকতো না। জি, তাহলে অন্ত, দন্ত, গ্রন্থ, বৃন্দ, বন্ধন, বন্ধনা, বন্ধুত্ব, বন্দি, এই সমস্ত বানানে কোনোভাবে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। কেন? বলে দিয়েছে ব্যাকরণ, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য ব্যবহার করা যাবে না। আরেকটি জায়গা আছে দেখেন, সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দে নত্ব বিধান প্রযোজ্য হয় না। সমাসবদ্ধ বা সমাস সাধিত শব্দের ক্ষেত্রে নত্ব বিধান প্রযোজ্য। কোন একটি শব্দ যদি সমাসবদ্ধ হয়, সমাস সাধিত হয়, সেই ক্ষেত্রে নত্ব বিধান প্রয়োগ করা যাবে। আপনি ঠিকই বলেছেন, ওদেরকে একটু আমার বিজ্ঞাপন দিয়ে আমার কোর্সে ভর্তি করাই দিবেন, ঠিক আছে? তাহলে বেটারা সব ঠিক হয়ে যাবে। কি বললাম? সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ, ওই যে দুর্নাম, ওই যে দুর্নীতি, ওই যে সর্বনাম, বুঝতে পারলেন? ত্রিহায়ন, এইরকম কিছু শব্দ আছে। ত্রিহায়ন, তারপরে আছে সর্বনাম, তারপরে আছে ত্রিনয়ন। এখন দেখেন এই যে ত্রিনয়ন, ত্রিনয়নে ত্রি, রয়ের পরে তো মূর্ধন্য হওয়ার কথা, রয়ের পরে কি মূর্ধন্যের কথা। সর্বনাম, তাহলে রয়ের পরে প বর্গের বর্ণ আছে, আমরা বলেছি রয়ের পরে প বর্গের বর্ণ থাকলে মূর্ধন্য হবে, হয়নি। এই যে ত্রি, রয়ের পরে হ আছে, আকার আছে, অন্তস্থ আছে, মূর্ধন্য হবে না, কি হবে? দন্তন্য হবে। সমাস সাধিত শব্দ, সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে মূর্ধন্য অর্থাৎ নত্ব বিধান প্রযোজ্য হবে না। 3টি জায়গায় মূর্ধন্য ব্যবহার করা কোনোভাবে যাবে না, প্রহিবিটেড। কোথায় কোথায়?
আবার মনে করে দিই, বিদেশি ভাষা থেকে আগত শব্দে কখনোই মূর্ধন্য হবে না, তলবর্গের সাথে যুক্ত অবস্থায় কখনোই মূর্ধন্য হবে না, সমাসসাধিত শব্দের ক্ষেত্রে কখনোই মূর্ধন্য হবে না, যা খুশি তাই থাক, কোনোভাবেই প্রযোজ্য নয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নত্ব বিধান। এই নত্ব বিধানের পরে আমরা শিখবো কি সত্য বিধান। একই রকম নিয়ম, প্রায় একই, অনেকটাই সেম টু সেম, মানে সেম সেম, বুঝতে পেরেছেন? জি, সেম সেম। তো আমরা সেম সেম করে শিখে নেব। হ্যাঁ, তারপর মামুর মুঠা পরীক্ষাকে বলবো যে কাকে লাড়তে কাকে লেড়েছিস, জুয়েল কিবরিয়ার ছাত্রকে লেড়েছিস, মামুর মুঠা বাঘের লেজে আঙ্গুর দিয়েছিস। হ্যাঁ, এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শিখব সত্য বিধান। আমি আবার বলছি নত্য বিধান মানে সত্য বিধান। আসলে আমাদের সত্য বিধান শেখা অলরেডি হয়ে গেছে। নত্য বিধান শিখেছি মানে সত্য বিধান হয়ে গেছে, দুটো এক। কেমনে হয়ে গেছে? আচ্ছা দেখেন, আমি কিন্তু নিয়মটা ইচ্ছে করে মুছিনি, লিখে রেখেছি একটা কারণে, যে আমি আর লিখবো না, শুধু এটাই আবার মেরে দিব। কেমনে মেরে দিব দেখেন, আপনারা থ্রি ইডিয়টস এই সিনেমাটি অনেকে দেখেছেন, দেখে থাকতে পারেন অনেকেই। তো ওইখানে দেখবেন একটা সাইলেন্সার নামে একটা ক্যারেক্টার ছিল, সাইলেন্সার। তো সে সাইলেন্সার একটা ভাষণ লেখে, কি করবে সে, ওই যে উৎসব অনুষ্ঠানে সে ভাষণটা পড়বে, কিন্তু বেটা ভালো বোঝে না হিন্দি শব্দ, সে ওই দুবেজির কাছ থেকে অর্থাৎ লাইব্রেরিয়ানের কাছ থেকে লিখে নেয়, লিখে নিয়ে মুখস্থ করে সে ক্লাসে পড়বে আর কি। ঠিক আছে, তো সে ভাষণটা লেখে, এর এক ফাঁকে আমির খান আমাদের হিরো কি করে, ওই ভাষণটা চেঞ্জ করে দেয়। পুরোটাকে চেঞ্জ করে দেয় না, পুরোটা চেঞ্জ করে দেয় না, কি করে, দু একটি বর্ণ দু একটি শব্দ চেঞ্জ করে দেয়। যেমন চমৎকার করে দেয় কি বালাৎকার, তাই না? এরকম আরো দুটি শব্দ, এক দুটি বর্ণ চেঞ্জ করে দেয়। তো আমরা এই যে আমাদের যে নত্য বিধান আছে, কি আছে? নত্য বিধান। এই নত্য বিধানকে আমরা কি করব, এবার সত্য বিধান বানাবো। কেমনে সত্য বিধান বানাবো? ওই যে এমনি আমির খান যেমনি চমৎকারকে বলাৎকার বানিয়েছিল, হ্যাঁ জি, আমরা কেমনে বানাবো এখন দেখেন, এখানে সির্ফ মূর্ধন্যকে মূর্ধন্য করবো, মূর্ধন্য কে কি করবো, মূর্ধন্য। দেখেন আমি সংজ্ঞাটা লিখে রেখেছি, এখানে দুটো জায়গায় মূর্ধন্য আছে, সংজ্ঞায় দুটো জায়গায় মূর্ধন্য আছে। এই যে একটা মূর্ধন্য আর এই যে একটা মূর্ধন্য, দুটো মূর্ধন্যের জায়গায় শুধু কি মূর্ধন্য স করব, তাহলে সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে, সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সংজ্ঞা পুরোটা যা ছিল একই সেম টু সেম রেখেছি, শুধু ওই যে চমৎকার যেমন বালাৎকার হয়েছিল, আমার মূর্ধন্যের জায়গায় শুধু মূর্ধন্য স লিখেছি, সংজ্ঞাটা হয়ে গেছে। দেখেন তৎসম বা সমস্ত শব্দে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়ম বা বিধানকে সত্য বিধান বলে। সংজ্ঞা শেষ। নিয়ম কি? রিরাম সয়ের পরে মূর্ধন্য হয়, নিয়মটা লিখে রেখে থাকলাম নিয়ম। এবার শুধু বলবো রি রয়ের পরে কি হয়, মূর্ধন্য স হয়, রিরক সয়ের পরে মূর্ধন্য হয়, রিরক সয়ের পরে মূর্ধন্য হয়। আর এবার কি লিখছি আমি, রি রয়ের পরে মূর্ধন্য স হয়, রি রয়ের পরে, মানে কোন শব্দ যদি রি থাকে বা র থাকে তাহলে তারপরে মূর্ধন্য স হয়। যেমন কি ঋষি, যেমন কি কৃষক, যেমন কি কৃষাণ, যেমন কি কৃষা। বুঝতে পারলেন? যেমন কি কর্ষণ, যেমন কি বর্ষণ, যেমন কি ধর্ষণ ইত্যাদি। তাহলে এই যে কৃষক শব্দে কেন মূর্ধন্য স হয়েছে, যদি বিশেষ প্রশ্ন করে বিএসসি কিংবা অ্যাডমিশন কিংবা প্রাইমারি কিংবা নিবন্ধন যাই হোক না কেন, কৃষকে কেন মূর্ধন্য স হয়েছে, রি এর পরে। কৃষকে কেন হয়েছে, রি এর পরে। কর্ষণে কেন হয়েছে, রেফ, রেফ, রেফ মানে র, রেফ তো বর্ণ না, আসলে বর্ণটা র, র সংক্ষিপ্ত রূপ।
বর্ষণে রয়ের পরে, ধর্ষণে রয়ের পরে। তাহলে রি রয়ের পরে মূর্ধন্য ষ হয়। ওখানে বলেছি রি রয় শয়ের পরে মূর্ধন্য হয়, আর এখানে বলছি রি রয়ের পরে মূর্ধন্য ষ হয়। কৃষ্ণ, তাহলে মূর্ধন্য ষ হয়েছে না কৃষ্ণতে? কেন হয়েছে? রি এর পরে। তৃষ্ণাতে মূর্ধন্য ষ হয়েছে কেন? রি এর পরে। ওইখানে দেখেন একটা নিয়ম বলেছিলাম, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য হয়। মনে আছে? এই 3 নম্বর নিয়মটা দেখেন, ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত মূর্ধন্য নয়। এবার কি বলবো? ট বর্গের সাথে যুক্ত অবস্থায় সাধারণত কি মূর্ধন্য ষ হয়। ওখানে বলেছে মূর্ধন্য ন হয়, আর এখানে কি বলবো? মূর্ধন্য ষ হয়। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, কেউ কোন অগামকা যদি থাকেন কাছে, যে স্যার একবার বললেন যে নিরবসের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য হয়, এখন আবার বলছেন নিরবসের সাথে যুক্ত মূর্ধন্য ষ হয়, মানে এটা কি ফাজলামি? যখন যাবে সেটাই আবারে, যখন ন লাগবে তখন মূর্ধন্য হবে, আর যখন ষ লাগবে তখন মূর্ধন্য ষ। ঋরস্বর পর যদি নয়ের দরকার হয় তাহলে মূর্ধন্য, আর ঋরস্বর সাথে যদি শয়ের দরকার হয় তাহলে কি মূর্ধন্য ষ। জি হ্যাঁ, রিকোয়েস্ট জি করেন সাব্বির। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি বলবো? আমরা এই যে এখন লিখবো কি নষ্ট, আমরা লিখবো কি কষ্ট, আমরা লিখবো ষষ্ঠ, আমরা লিখবো উষ্ঠ, তাই না? আমরা লিখবো বৃষ্টি, আমরা লিখবো বৃষ্টি। হ্যাঁ, তাহলে এইরকম অনেক শব্দ আছে, শত শত শব্দ আছে। কষ্ট, নষ্ট, ষষ্ঠ, স্পষ্ট, সৃষ্টি, বৃষ্টি, দৃষ্টি, কষ্ট, বৃষ্টি। ঠিক আছে, তাহলে এগুলোতে মূর্ধন্য ষ ব্যবহার করবো, কখনোই কি দন্ত ষ ব্যবহার করবো। ট বর্গের সাথে যুক্ত অবস্থায় আমরা মূর্ধন্য ষ। দেখেন তো নিয়মগুলো একই রকম না? একদম একই। ট বর্গের সাথে ন লাগলে মূর্ধন্য, ষ লাগলে মূর্ধন্য ষ, মূর্ধ। 3 নম্বর নিয়ম দেখেন। আচ্ছা, 3 নম্বর নিয়মের আগে, ঠিক আছে, কি করব? 3 নম্বর নিয়মের আগে আমরা একটা 2 নম্বর নিয়মটা করব, একটু ব্যতিক্রমী। একটা নিয়মটা আলাদা লিখবেন, জরুরি গুরুত্বপূর্ণ নিয়ম। দেখেন 3 নম্বর গুরুত্বপূর্ণ একটা নিয়ম লিখবেন, আলাদা, একটু আলাদা, একটু ডিফারেন্ট। অ আ ভিন্ন, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি পূর্বে থাকলে, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি পূর্বে থাকলে সাধারণত মূর্ধন্য ষ হয়। এটা জরুরি নিয়ম, মনোযোগ দিবেন। অ আ ভিন্ন, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি পূর্বে থাকলে সাধারণত কি মূর্ধন্য ষ হয়। এখন অ্যাডমিশন টেস্টের প্রশ্ন হবে, বিসিএস এর প্রশ্ন হবে, অন্যান্য পরীক্ষার প্রশ্ন হবে, কোন স্বরবর্ণের ক্ষেত্রে মূর্ধন্য ষ হয় না, কোন স্বরবর্ণের ক্ষেত্রে মূর্ধন্য ষ হয় না। তাহলে উত্তর কি? অ আ। উত্তর অ আ। অ আ এর ক্ষেত্রে মূর্ধন্য ষ হয় না। অ আ থাকলে মূর্ধন্য ষ হয় না। হয় কখন? অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, অ আ বাদ দিয়ে অন্য যে স্বরগুলি সেগুলি যদি পূর্বে থাকে তাহলে মূর্ধন্য ষ হয়। উদাহরণটা দেখেন, উদাহরণ। জি ধন্যবাদ তানজিদ, হুদা। হ্যাঁ, শুদ্ধ হতে হবে ভাই, শুদ্ধ না হলে তো উপায় নেই, তাই না? শুদ্ধ না হয়ে কেমনে আপনি চলবেন, বুঝলেন? নাই দেখেন শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করেন, দেখেন একটি শব্দ হচ্ছে, দেখেন আমরা যখন লিখছি দেখবেন একটা পরীক্ষা হয়েছে 38 বিসিএস কিংবা 37 বিসিএস, একটা প্রশ্ন হয়েছিল, দেখবেন শারীর কোশ্চেনে, যে পরিষ্কার আর পুরস্কার, পরিষ্কার পুরস্কার বা আবিষ্কার নমস্কার, এই টাইপের একটা প্রশ্ন হয়েছিল, দেখবেন। আমি ঠিক এক্সাক্ট মনে নাই আমার, 38 বা 37 বিশেষ একটা প্রশ্ন দেখবেন, বলা ছিল নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি শুদ্ধ। ওকে, তো এখানে দেখেন একটি শব্দ হচ্ছে পরিষ্কার, আর একটি শব্দ কি পুরস্কার। একটি শব্দ হলো
আবিষ্কার। একটি শব্দ হলো নমস্কার। দেখেন তো কোনটা ঠিক? আমি যে চারটা দিয়েছি কোনটা ঠিক দেখেন তো। পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার, নমস্কার, কোনটা ঠিক? দেখে বলেন কোনটা ঠিক? একটাও ঠিক না, একটাও ঠিক নাই। কেন ঠিক নাই শিক্ষার্থী বন্ধুরা? মাঝে মাঝে দন্তস্ব দিয়েছি, মাঝে মাঝে মূর্ধন্য দিয়েছি, তো ঠিক তো হওয়ার কথা, একটাও ঠিক না। কেন? ভালো করে মনোযোগ দেন যারা শিখতে চান। আমার কাছে যদি না শিখতে পারেন ভাই বাংলা ব্যাকরণ, বাংলাদেশে অন্তত আর শিখতে পারবেন না, এটা আমি লিখে চ্যালেঞ্জ করে বলতে পারি। তাহলে আপনাকে আমেরিকায় গিয়ে বাংলা শিখে আসতে হবে। বাংলাদেশে যদি বাংলা শিখতে চান, আমার কাছে এসেও শিখতে যদি না পারেন, আমার কাছে এসেও, তাহলে আপনার আর বাংলা শেখার কোনো কি সম্ভব না, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। শামিলি আক্তার গাজী থাম দাঁড়া, উত্তর দিচ্ছি। আচ্ছা, পরিষ্কার হবে মূর্ধন্য ষ। পরিষ্কার কি? মূর্ধন্য ষ। পুরস্কার হবে কি? দন্ত স। আবিষ্কার হবে মূর্ধন্য ষ। নমস্কার হবে আবার কি? দন্ত স। কেন? কারণ কি আপনাকে জানতে হবে। কারণ, কারণ হচ্ছে এই শয়ের পূর্বে কোন কার? ইকার। ইকার। এই শয়ের পূর্বে কি কার? ইকার, মানে মূর্ধন্য ষ। এই শয়ের পূর্বে কি কার? অকার, অ, তাহলে দন্ত স। এই শয়ের পূর্বে কি কার? ই, ই, তাহলে মূর্ধন্য ষ। এই শয়ের পূর্বে কি কার? অ। তাহলে শয়ের পূর্বে ভালো করে শুনেন, দন্ত শয়ের পূর্বে যদি অ বা আ থাকে, কি থাকে? অ আর আ, তাহলে দন্ত স। শয়ের পূর্বে অ বা আ আছে, তাহলে বুঝবেন দন্ত স। আর অ ভিন্ন যদি অন্য স্বর থাকে, অ ভিন্ন যদি অন্য স্বর থাকে, তাহলে মূর্ধন্য ষ। এরকম অনেক শব্দ আছে, শত শত শব্দ আছে। ধরেন এই যে বললাম যে তস্কর, তাহলে তস্কর দন্তস্ব হবে। কেন দন্তস্ব হবে? এই যে শয়ের পূর্বে কি? অ, অ, তাই না? কিন্তু আপনি নিষ্কর লিখবেন, নিষ্কর, তাহলে মূর্ধন্য ষ। কেন? ই। আপনি পরস্পর লিখবেন, তাহলে কি? দন্তস্ব। কেন? অ। আপনি ভাস্কর লিখবেন, তাহলে দন্তস্ব। কেন? আ। কিন্তু আপনি কি করবেন? আপনি কি? আপনি নিষ্পাপ লিখবেন, নিষ্পাপ, তাহলে মূর্ধন্য ষ। কেন? ই। তাই না? আপনি দুষ্কৃতি লিখবেন, দুষ্কৃতি, তাহলে মূর্ধন্য ষ। কেন? উ। এই যে উ এর পরে মূর্ধন্য ষ, ই এর পরে মূর্ধন্য ষ, কিন্তু আ এর পরে দন্ত স, অ এর পরে দন্ত স, ই এর পরে মূর্ধন্য ষ। এখন এখানে রস্যকারের পরে না, কিন্তু শয়ের পূর্বের কার কি? অ। শয়ের পূর্বের কার? শয়ের পূর্বের কারটা জানতে হবে। তাহলে এরকম শব্দ যত আছে, অনেক আছে, আপনি কি সব মুখস্থ করবেন? সাইজ দেখবেন, সাইজ, এই সাইজ দেখলে বুঝতে পারবেন যে মূর্ধন্য ষ হবে নাকি দন্তাস্ব হবে। একটা মজার জিনিস শেখায়, দেখেন শিক্ষার্থী বন্ধুরা তাকান আমার দিকে, এই বোর্ডের দিকে। একটা শব্দ হলো সম। সম মানে সমান। সম মানে কি? সম মানে হচ্ছে সমান, সমান, দন্তস্ব দিয়ে সমভাবে ভাগ করে দাও, সম অধিকার, সম। কিন্তু সমর পূর্বে যদি আমি বি যুক্ত করি, বিষম, তখন আর এটি হবে না, তখন প্যাট কেটে যাবে। প্যাট কেটে যাবে না? যে কেন প্যাট কেটে গেল? এই যে ইকার চলে এসছে, ইকার সম দন্তস্ব দিয়ে। কিন্তু আমি যদি সুযুক্ত করি, তাও এটি ভুল হয়ে যাবে, এই সঙ্গে প্যাট কাটিয়ে দিতে হবে। কিন্তু সমর পূর্বে যদি আপনি অযুক্ত করেন, অ, তাহলে আর প্যাট কাটার দরকার নাই, এবার দন্তস্ব ঠিক আছে। তাহলে বিষম লিখবেন, সুষম লিখবেন মূর্ধন্য ষ, কিন্তু অসম লিখবেন কি? দন্তস্ব দিয়ে। বুঝতে পারলেন? একটি শব্দ দেখেন, সেধক। সেধক দন্তস্ব দিয়ে, সেধক। সেধক মানে সিদ্ধ করা, পরিষ্কৃত করা, জীবাণুমুক্ত করা। কিন্তু এর পূর্বে আপনি প্রতিযুক্ত করবেন, প্রতিষেধক, তাহলে এবার প্যাট কেটে মূর্ধন্য ষ।
বুঝতে পারলেন? একটি শব্দ হলো শেক, দন্ত সয়কার শেক। শেক মানে দাব দেওয়া, উত্তপ্ত করা, গরম করা, শেক। কিন্তু শেকের পূর্বে আপনি কি লাগাবেন? অভিযুক্ত করবেন, অভি। তাহলে অভি শেকের কি কাটলে কি মূর্ধন্য স হয়ে যাবে। বুঝলেন? একটি শব্দ হচ্ছে স্থান। স্থান একটি শব্দ, স্থান। এই স্থানের পূর্বে দন্ত স দিয়ে না স্থান করাটা তবর্গের সাথে দন্ত সাজি। এর পূর্বে আপনি কি অনু যুক্ত করবেন, অনু। যখনই অনু যুক্ত করবেন, এই যে উকারের পরে আর দন্ত স থাকবে না, উকারের পরে দন্ত সর জায়গায় কি মূর্ধন্য স হবে। আর মূর্ধন্য স যখন হবে তখন থয়ের জায়গায় ঠ হবে। মূর্ধন্য স-এর সাথে তো তথ যুক্ত থাকতে পারে, মূর্ধন্য স-এর সাথে কি যুক্ত হবে? টঠ। অনুষ্ঠান শব্দ মূর্ধন্য স কেন হচ্ছে? এই যে অনু, উ এর কারণে, উ। আবার স্থানের পূর্বে অনু না লাগিয়ে যদি আমরা প্রতি যুক্ত করি, প্রতি, তাও ইকারের জন্য এই দন্ত স্বরটা মূর্ধন্য স হয়ে যাবে, আর থটা কি ঠ হয়ে যাবে। কি কেরামতি তাই দেখেন, ব্যাকরণিক কেরামতি। বুঝতে পেরেছেন? তাহলে বলছে ব্যাকরণ যে স এর পূর্বে যদি অ আ থাকে, কি থাকে? অ আ, অ আ। অ থাকলে দন্ত স, আর অ ভিন্ন অন্য স্বর থাকলে কি মূর্ধন্য স। আর কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়, মূর্ধন্য স স্বভাবত, ওই যে মায়ের পেট থেকে। কেন? দ্যাট ইজ খুশখুশ। আমার এক ছাত্রী মেলাক্ষণ থেকে আশা লিখে বসে আছে, আশা আশা যে স্যারকে এত কমেন্ট করে স্যার কোন উত্তর দেয় না, কেমনে দিব বলেন। উনি কেন প্রশ্ন করেছেন দেখেন, আশা স-এর পূর্বে আ আছে। আমরা একটু নিয়ম এখনই করলাম যে স-এর পূর্বে অ আ থাকলে মূর্ধন্য স হবে না। স-এর পূর্বে অ আ থাকলে মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। কিন্তু এখানে আমরা আশা কি মূর্ধন্য স দিব না দন্ত স দিব? অবশ্যই মূর্ধন্য স দিব। কেন? দ্যাট ইজ খুশখুশ। ওর ইচ্ছা তাই, পারলে তুমি ঠেকাও না। ওর নিয়ম মানার ওর কি টাইম নাই। ও হলো ভিআইপি অথবা বেয়াদব, বেয়াদব। এই যে মোদের গর্ভ মোদের আশা, আমরি বাংলা ভাষা না? মোদের গর্ভ মোদের আশা, আমরি বাংলা ভাষা। তাহলে স-এর পূর্বে কোনকার? আকার, আকার। তাহলে আকারের পর কি মূর্ধন্য স হতে পারবে? তাই শিখালাম এতক্ষণ। শিখালাম যে না, আকার থাকলে মূর্ধন্য স হতে পারবে না। তাহলে আপনি লিখবেন মোদের গর্ভ মোদের আশা, আমরি বাংলা ভাষা হবে না। তাহলে ভাষা মূর্ধন্য স কেন হয়েছে? ওই যে দ্যাট ইজ খুশখুশ। দ্যাট ইজ কি খুশখুশ। আচ্ছা, আসছি, ওখানে আসছি। আচ্ছা, তাহলে কোথায় রি র এর পরে মূর্ধন্য স হয়, ট বর্গের সাথে মূর্ধন্য স হয়, অ ভিন্ন অন্য স্বরধ্বনি পূর্বে থাকলে মূর্ধন্য স হয়, আর কিছু যদি সহজে মূর্ধন্য স হয়। এবার কোথায় কোথায় হয় না, কোথায় কোথায় হয় না, হয় না ভালো করে শুনেন। আচ্ছা, মূর্ধন্য স হয় না কোথায় লেখেন? ওই যে বিদেশি শব্দে, কোথায়? বিদেশি শব্দে, বিদেশি ভাষা হতে আগত শব্দে কোনোভাবেই মূর্ধন্য ন কিংবা মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। বিদেশি ভাষা হতে আগত শব্দে মূর্ধন্য স ব্যবহার করা কোনোভাবেই একদমই যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা নিয়ম দিয়েছি এখানে, ট বর্গের সাথে মূর্ধন্য স। 2 নম্বর নিয়ম দেখেন, 2 নম্বর ট বর্গের সাথে মূর্ধন্য স দিয়েছি। এখানে নষ্ট, কষ্ট, ষষ্ঠ, অষ্ট, দৃষ্টি, বৃষ্টি দিয়েছে অনেক শব্দ। কিন্তু মাস্টার লিখবেন, মাস্টার। তাহলে ঠিক আছে না? ঠিক থাকার কথা, নিয়ম অনুসারে ঠিক থাকার কথা মাস্টার, কিন্তু ঠিক না। অনেক মাস্টার এইভাবে লেখে, এটা ভুয়া মাস্টার। অনেক মাস্টার কি, অনেক মাস্টার এইভাবে লেখে না, যেটা ভুয়া মাস্টার, ভুয়া মাস্টার লেখা যাবে না। এখন ওই মাস্টার যদি বলে ট বর্গের সাথে মূর্ধন্য স হয়, আসলে হয়, কিন্তু হয় না। কেমনে হয় না? বিদেশি মাস্টার, তারপরে কি ডাস্টার, তারপরে কি পোস্ট, তারপরে কি স্টেশন, তারপরে কি স্টার। দেখেন এই যে স্টার,
লাক্সের সোয় আমরা স্টার হয়ে যাই, জান না? লাক্সের সোয় আমরা কি স্টার হয়ে যায়। কোন স্টার হল? এই যে পেট কাটা স্টার। লাক্সের যেই সোয়া দিবেন আর পেট কাটা স্টার হয়ে যাবেন। অরিজিনাল স্টার হইতে হলে লাক্সের সোয়া দিয়ে কাম হবে না, লাক্সের সোয়ায় কোনো কাম হবে না। অরিজিনাল স্টার হতে হলে অনেক দোকানে স্টোর লেখা আছে স্টোর, অনেক পোস্ট অফিসে লেখা আছে পোস্ট অফিস, অনেক স্টেশনে লেখা আছে স্টেশন, প্যাট কাটা মূর্ধন্য দিয়ে। কোনোভাবে এই শব্দগুলোতে আপনি তাকাবেন, চারদিকে শিক্ষার্থী তাকাবেন, যেদিকে তাকাবেন শুধু মনে হবে ভুল, সবই ভুল। চারদিকে এখন লক্ষ্য করবেন, ফটোস্টেটের দোকানের দিকে তাকাবেন, দেখবেন প্যাট কাটা মূর্ধন্য হয়ে দেওয়া, কিন্তু হবে না। বিদেশি শব্দের ক্ষেত্রে কোনোভাবেই মূর্ধন্য স ব্যবহার করা যাবে না, ঠিক আছে? জি। আর কোথায় যাবে না দেখেন, ত বর্গের সাথে, কার সাথে? ত বর্গের সাথে যুক্ত অবস্থায়, ত বর্গের সাথে যুক্ত অবস্থায়, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স ব্যবহৃত হয় না। ত বর্গের সাথে যুক্ত অবস্থায়, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স ব্যবহৃত হয় না। ত বর্গ, ত বর্গ, ত থ দ দ মূর্ধন্য, ত বর্গের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স হয় না। লিখবেন মুখস্থ, তাই না? দুস্থ, নিস্তার, নিস্তব্ধ, তাই না? এই যে দেখেন নিস্তার, তাহলে দেখেন এর পরে কি মূর্ধন্য স দিবেন নিস্তার বানানে? স্বয়ংক্রিয় ইকার আছেন, এটাতে বলেছি যে কি হ্যাঁ নিস্তার, নিস্তব্ধ, এইরকম শব্দ, অর্থাৎ ত বর্গের সাথে দুস্থ, হ্যাঁ বুঝতে পারলেন? দুস্থ, সুস্থ। তাহলে রস্যকার বা রস্যকার থাকা সত্ত্বেও ত বর্গের সাথে যুক্ত অবস্থায়, জি পাকিস্তান, জি জি, বৃষ্টি, বৃষ্টি না, বৃষ্টি রিকার দিতে হবে, ইতিতে বৃষ্টি দিতে হবে, বয়রি। তাহলে তবরের সাথে যুক্ত অবস্থায় মূর্ধন্য স হবে না, ঠিক আছে? সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য স হয় না। কোথায়? সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স হয় না। 3 নম্বর সমাসবদ্ধ। আর 4 নম্বর কি লেখেন, সাত প্রত্যয় যুক্ত শব্দে, সাত লিখে নেন, এই নিয়মটি জরুরি নিয়ম, সাত প্রত্যয় যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না। সাত প্রত্যয় যুক্ত শব্দে, কিছু শব্দের পিছনে সাত যুক্ত থাকে, আত্মসাৎ, অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ। বুঝতে পারলেন? আমার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল, আমার সব কিছু সে কি করেছে? আত্মসাৎ করে নিয়েছে। তাহলে সাত প্রত্যয়টা নিবন্ধন পরীক্ষা এসেছিল একটা সালের কোশ্চেন, কোন প্রত্যয়ের ক্ষেত্রে মূর্ধন্য স হয় না? তাহলে দেখেন অগ্নি সাত, তাহলে অগ্নি ইকার আছে, ইকার, ইকারের পরে মূর্ধন্য স কথা ছিল অগ্নি সাত। ধূলি সাত, তাহলে ইকার আছে ধূলি সাত, ইকারের পরে মূর্ধন্য স কথা ছিল, বুঝেন নাই? ধূলি সাত, ভূমি সাত, হ্যাঁ অগ্নি সাত, আত্মসাৎ। এই যে বানানগুলি সাত প্রত্যয়যুক্ত শব্দে কখনোই মূর্ধন্য স ব্যবহার করা যায়। তো এই হচ্ছে আমাদের নত্ব বিধান এবং সত্য বিধান। আর একজন বলেছিল, প্রশ্ন করেছিল, স্যার মূর্ধন্য ন বানানটা দেখেন, ময় দীর্ঘ ধরের দন্তন্য, কেন দন্তন্য? শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করেছিলেন, যে নামটা আমার এখন নাই। দেখেন এই যে রে মানে র, র এর পরে ত বর্গের বর্ণ, র এর পরে তো নটা না, র এর পরে কি ত বর্গ, র এর পরে ত বর্গ থাকলে কি মূর্ধন্য হবে? র এর পরে থাকা লাগবে ক বর্গ বা প বর্গ। এটা হলো রেফ, রেফটা তো আগে, রটা তো আগে, এরপরে ধ, তো ধ থাকলে কেমনে মূর্ধন্য হবে? রয়ের পরে মূর্ধন্য হতো যদি রয়ের পরে কি থাকতো? ক বর্গ বা প বর্গের বর্ণ আছে এখানে নাই, ফলে এটা মূর্ধন্য না হয়ে কি দন্তন্য হবে। শিক্ষার্থী বন্ধুকে জানি প্রশ্ন করেছিলেন।
বুঝতে পারলেন না? রেফের পরে ত বর্গের বর্ণ আছে, তো ত বর্গের বর্ণ তো আমাদের ওই 2 নম্বর নিয়মে নাই। রেফের পরে মূর্ধন্য হতে হলে হয় ডাইরেক্ট পাশে হতে হবে, আর একটি দুটি বর্ণ পরে হলে কি থাকতে হবে? ক বর্গ বা প বর্গ থাকতে হবে। ক্লিয়ার? প্রশ্ন করেন এবার। এবার আমি 5 মিনিট আপনাদের প্রশ্ন নিব, নিয়ে শেষ করব, করে পরীক্ষার প্রশ্ন দিয়ে দিব। 3-4 মিনিট আপনাদের প্রশ্ন নিব। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান বানান নিয়ে। বাক্য শুদ্ধি না, বাক্য শুদ্ধি আগামী দিন। আগামী দিন আমি বাক্য শুদ্ধিকরণ করাবো, বাক্য শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, ঠিক আছে? জি। রয়ের সাথে তো অ আছে, অ থাকলে যে হবে না, তাই তো বললাম রে গাধা। একটা যে বললাম যে অ আয়ের ক্ষেত্রে হবে না, অ আয়ের ক্ষেত্রে হবে না। সাব্বির, কালকে 9:30 ক্লাস হলে ভালো হতো স্যার, ঠিক বলছেন, বাট 2-1 জন একটু আপত্তি করছে। ঠিক আছে, 2-1 জন একটু আপত্তি করছে। কেন? অনেকে রাত হয়ে যাচ্ছে বিধায় একটু আপত্তি করছে। তো কালকে আপনারা যদি রিকোয়েস্ট করেন 9:30 আমি নিব, আমার কোনো সমস্যা নাই, কিন্তু 2-1 জন আপত্তি করছেন। আপনারা যদি সবাই চান 9:30 আমি 9:30 নিব। স্যার ঢাকাতে বেড়াতে আসবেন স্যার প্লিজ? হ্যাঁ, আজিজুল ইসলাম, ঢাকাতে তো যাই বাবা মাঝে মাঝে। এরপরে যখন যাব আমি আপনাদের গ্রুপে কমেন্টস করে যাব, ঠিক আছে? আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, একটু সেলফি মেলফি তুললাম, তাই না? জি। আমি এরপর যখন ঢাকা যাব তখন আমি আমার এই গ্রুপে আমি কমেন্টস করে যাব, আপনারা চাইলে আমার সাথে দেখা দেখা করবেন। বানানের নিয়ম মোটামুটি শেষ, নিয়ম, কিন্তু আমরা কিছু প্র্যাকটিস করব আর কিছু বাক্য শুদ্ধি করব আর কি। জি। তো ঠিক আছে, কালকেও 9:30, আপনারা যেহেতু অনেকেই 9:30 চাচ্ছেন, কালকে 9:30, কিন্তু তারপর থেকে আর না, কালকের পর থেকে এখন 9টায়। জি। আচ্ছা, তাহলে 9:30, জি, তাহলে আমরা কালকে 9:30 ক্লাস নেবো জি ইনশাল্লাহ। তাহলে আপনারা এখন যেহেতু আর কোনো প্রশ্ন কেউ করছেন না, তাহলে আমরা 11টায় আমরা প্রশ্ন দিয়ে দিব। হ্যাঁ, নিজের হাতে চা বানিয়ে খাবেন সাজ্জাদ সাইদ? জি ইনশাল্লাহ খাবো বাবা, আমি চা কফি খুবই পছন্দ করি, যেহেতু অন্য আর কিছু খাইনি, সুযোগও হয়নি বিড়ি টিড়ি খাওয়ার। হ্যাঁ, অন্য কিছু খাওয়ার মধ্যে চা কফি খাই, তাহলে খুব খুশি হব, খাবো ইনশাল্লাহ। আজকে যে মেহেদি সাকিব আবার 9টায় বলছেন, ঝামেলা, এত দ্বিমত হলে মুশকিল। আচ্ছা, তাহলে 2টার মাঝামাঝি করে দিলাম, যান, সমস্যা আপনাদের কারো দেখবো না। 9টা 15 মিনিট, আমি কারো সমস্যায় শুনলাম না, 2টার মাঝামাঝি করে দিলাম, তর্ক বিতর্ক করবেন না। 9টা 15 মিনিট আগামীকাল ক্লাস নেবো। জি, থ্যাংক ইউ। ইতোমধ্যে, ফাতিমা আক্তার, ইতিমধ্যে না, বানানটা হবে ইতোমধ্যে। জি, আমি কথা বলবো, কালকে আরো কথা বলবো, আগামীকাল বানান শুদ্ধি বাক্য শুদ্ধি নিয়ে আরো কিছু কথা বলবো। জি ইনশাল্লাহ, বানান শুদ্ধির আরো কিছু বিষয়, ছোটখাটো বিষয় বাক্য শুদ্ধির সাথে সাথে ইনশাল্লাহ করাবো। কাজে কিছু কথাবার্তা আগামী দিনও বলবো, সমস্যা নেই। জি, শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান, সরল কিভাবে, কিভাবে তো অন্য কিছু কিভাবে বলেন হাবিবুর রহমান, অন্য কিছু কিভাবে সেটাকে বলেন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ সাজ্জাদ, তারপরে মুনতাসির, জি থ্যাংক ইউ, শুভরাত্রি, ভালো থাকবেন। আমি এখন পরীক্ষার প্রশ্ন দেব, ঠিক আছে? জি, পরীক্ষা দেন সবাই, কথা হবে আগামী দিন। আল্লাহ হাফেজ।